তরফে নিষেধাজ্ঞার যে সম্ভাবনা তৈরি হয়েছে এবং মোহাম্মদ ইউনূস তিনি দেশ ছাড়ার পরিকল্পনা মোটামুটি ঠিক করেই ফেলেছেন। মানে এবার বুঝতে পারছেন তাহলে পরে কোন জায়গায় মূলত পরিস্থিতি গিয়েছে। আমি সত্যি মানে খুব অবাক করা জায়গা, মানে এর আগেও পরিস্থিতি মানে তিনি জানেন সবটা। মার্কিন মুলুক থেকে মানে এই জায়গায় যদি নির্দিষ্ট করে কোনো প্রশ্নের জায়গা যদি অ্যারাইজ হয় তখন তারা তার খোলাসা করতে পারবেন না, সামনাসামনি হতে পারবেন না। তারপরেও তাদের কেন এই কূটনৈতিক চাল বাংলাদেশে? না, এটা খুব সহজ একটা ব্যাপার। দেখবে যে তুমি এমন একটা বাঘের পিঠে চড়ে বসেছো না, যেখান থেকে নামার কোনো উপায় নেই। ফলে থাকলেও তুমি সমস্যায় এবং তুমি নামলেও তোমাকে অনিবার্য একটা পরিণতির মুখে এগোতে হবে। এবং সেই কারণেই সবটা বুঝতে পারছেন মোহাম্মদ ইউনূস, তিনি একজন বড় লবিস্ট এবং যেটা নিয়ে কোনো সন্দেহ নেই যে ট্রাম্প ক্ষমতা আসার পরই ক্লিন্টন ফাউন্ডেশনের পর্দা ফাঁস হবে। এবং পাশাপাশি ক্লিন্টন ফাউন্ডেশনের অর্থ কিভাবে এসেছিল, গ্রামীণ আমেরিকার অর্থ কীভাবে ক্লিন্টন ফাউন্ডেশনে গেছে, মোহাম্মদ ইউনূস কীভাবে তৃতীয় সর্বোচ্চ কন্ট্রিবিউটার হয়েছেন ক্লিন্টন ফাউন্ডেশনের, তার যিনি ব্যবসায়িক দোস্ত, ব্যবসায়িক বন্ধু অর্থাৎ হিলারি ক্লিন্টন, তার ভূমিকা কী ছিল। এবং ট্রাম্প নির্দিষ্টভাবে ইউনূস বুঝতে পারছেন যে এই যাত্রায় তার আর কোনো ছাড় নেই। এবং জানিয়ে রাখার প্রয়োজন রয়েছে যে ছবিটা উঠে আসছে একে একে আরো তোমার থেকে এই ছবিগুলো জানবো। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নদী তিনি টেলিফোন দ্বারে রয়েছেন। দেবাশিস, তাকে স্বাগত জানাবো। সরাসরি তাকে প্রশ্ন। একদম দেবাশিস বাবু, আপনাকে অনেক স্বাগত। যে প্রশ্ন মণিময় করছিল আপনাকে একইভাবে এগোবো। যে তথ্য আমরা পাচ্ছি, 20 তারিখে শপথ নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প এবং 21শে জানুয়ারি নির্দিষ্টভাবে সুইজারল্যান্ডের উদ্দেশ্যে পাড়ি জমাচ্ছেন মোহাম্মদ ইউনূস। সম্মেলনের দোহাই দিয়ে ফিরবেন কিনা সন্দেহ আছে। এবং একই সঙ্গে দেবাশিসবাবু তার ছোট কন্যা নির্দিষ্টভাবে তিনিও ইতিমধ্যে অর্থাৎ ডিনা আফরোজ ইউনূস তিনিও 13ই জানুয়ারি দেশ ছেড়েছেন, একটি ইউরোপের কান্ট্রিতে তিনি চলে গেছেন। ফলে সপরিবারে দেশ ছাড়ছেন ইউনূস। ফলে একটা পরিকল্পনা ছাপ পাচ্ছি আমরা। ফলে গোটা বিষয়টা কোন দিকে এগোচ্ছে এবং এই উপদেষ্টা বা তদারকি সরকারের বাকি সদস্যদের কি হতে পারে? দেবাশিসবাবু। হ্যাঁ, দেখুন, মোহাম্মদ ইউনূস ক্ষমতা আসার পরে ঘরের বাড়ি চাকরি ছিলেন। বিশেষ করে অভ্যন্তরীণ ক্ষেত্রে যে সমস্ত নিয়ম নীতি তিনি চালু করেছিলেন এবং তিনি যেভাবে একের পর হিউম্যান রাইটস ভায়োলেশনের সাথে যুক্ত ছিলেন এবং সংশোধন করে বাংলাদেশের এন্টায়ার স্ট্রাকচার চেঞ্জ করতে চেয়েছেন এবং র্যাডিক্যাল ফোর্সের সাথে তার যে সক্ষতা বৃদ্ধি পেয়েছিল, সেখানে একটা আন্তর্জাতিক চাপ সৃষ্টি হয়েছিল যে মোহাম্মদ ইউনূসের সদিচ্ছার অভাব রয়েছে কোথাও সন্ত্রাসবাদ দমন করার ক্ষেত্রে। এবং মোহাম্মদ ইউনূস এই জামাত ইসলাম এবং অন্যান্য সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোকে যেভাবে মদত দিচ্ছে, তাতে করে দক্ষিণ এশিয়ার এন্টায়ার সিকিউরিটি চ্যালেঞ্জের সামনে এসছে। এবং ট্রাম্প ক্ষমতা আসার আগে থেকেই বিভিন্ন সময় বার্তা দিয়েছেন কেন বাংলাদেশ হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে, কেন গণতন্ত্র প্রতিষ্ঠা হচ্ছে না, কেন নির্বাচন হচ্ছে না। সুতরাং এই চাপের জন্য ট্রাম্প যখন মানে তরফে নিষেধাজ্ঞার যে সম্ভাবনা তৈরি হয়েছে এবং মোহাম্মদ ইউনূস তিনি দেশ ছাড়ার পরিকল্পনা মোটামুটি ঠিক করেই ফেলেছেন। মানে এবার বুঝতে পারছেন তাহলে পরে কোন জায়গায় মূলত পরিস্থিতি গিয়েছে। আমি সত্যি মানে খুব অবাক করা জায়গা, মানে এর আগেও পরিস্থিতি মানে তিনি জানেন সবটা। মার্কিন মুলুক থেকে মানে এই জায়গায় যদি নির্দিষ্ট করে কোনো প্রশ্নের জায়গা যদি অ্যারাইজ হয় তখন তারা তার খোলাসা করতে পারবেন না, সামনাসামনি হতে পারবেন না। তারপরেও তাদের কেন এই কূটনৈতিক চাল বাংলাদেশে? না, এটা খুব সহজ একটা ব্যাপার। দেখবে যে তুমি এমন একটা বাঘের পিঠে চড়ে বসেছো না, যেখান থেকে নামার কোনো উপায় নেই। ফলে থাকলেও তুমি সমস্যায় এবং তুমি নামলেও তোমাকে অনিবার্য একটা পরিণতির মুখে এগোতে হবে। এবং সেই কারণেই সবটা বুঝতে পারছেন মোহাম্মদ ইউনূস, তিনি একজন বড় লবিস্ট এবং যেটা নিয়ে কোনো সন্দেহ নেই যে ট্রাম্প ক্ষমতা আসার পরই ক্লিন্টন ফাউন্ডেশনের পর্দা ফাঁস হবে। এবং পাশাপাশি ক্লিন্টন ফাউন্ডেশনের অর্থ কিভাবে এসেছিল, গ্রামীণ আমেরিকার অর্থ কীভাবে ক্লিন্টন ফাউন্ডেশনে গেছে, মোহাম্মদ ইউনূস কীভাবে তৃতীয় সর্বোচ্চ কন্ট্রিবিউটার হয়েছেন ক্লিন্টন ফাউন্ডেশনের, তার যিনি ব্যবসায়িক দোস্ত, ব্যবসায়িক বন্ধু অর্থাৎ হিলারি ক্লিন্টন, তার ভূমিকা কী ছিল। এবং ট্রাম্প নির্দিষ্টভাবে ইউনূস বুঝতে পারছেন যে এই যাত্রায় তার আর কোনো ছাড় নেই। এবং জানিয়ে রাখার প্রয়োজন রয়েছে যে ছবিটা উঠে আসছে একে একে আরো তোমার থেকে এই ছবিগুলো জানবো। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নদী তিনি টেলিফোন দ্বারে রয়েছেন। দেবাশিস, তাকে স্বাগত জানাবো। সরাসরি তাকে প্রশ্ন। একদম দেবাশিস বাবু, আপনাকে অনেক স্বাগত। যে প্রশ্ন মণিময় করছিল আপনাকে একইভাবে এগোবো। যে তথ্য আমরা পাচ্ছি, 20 তারিখে শপথ নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প
এবং 21শে জানুয়ারি নির্দিষ্টভাবে সুইজারল্যান্ডের উদ্দেশ্যে পাড়ি জমাচ্ছেন মোহাম্মদ ইউনুস। সম্মেলনের দোহাই দিয়ে ফিরবেন কিনা সন্দেহ আছে এবং একই সঙ্গে দেবাশিসবাবু তার ছোট কন্যা নির্দিষ্টভাবে তিনিও ইতিমধ্যে অর্থাৎ ডিনা আফরোজ ইউনুস তিনিও 13ই জানুয়ারি দেশ ছেড়েছেন, একটি ইউরোপের কান্ট্রিতে তিনি চলে গেছেন। ফলে সপরিবারে দেশ ছাড়ছেন ইউনুস। ফলে একটা পরিকল্পনা ছাপ পাচ্ছি আমরা। ফলে গোটা বিষয়টা কোন দিকে এগোচ্ছে এবং এই উপদেষ্টা বা তদারকি সরকারের বাকি সদস্যদের কি হতে পারে দেবাশিসবাবু? হ্যাঁ, দেখুন, মোহাম্মদ ইউনুস ক্ষমতা আসার পরে ঘরের বাইরে চাকরি ছিলেন। বিশেষ করে অভ্যন্তরীণ ক্ষেত্রে যে সমস্ত নিয়ম নীতি তিনি চালু করেছিলেন এবং তিনি যেভাবে একের পর হিউম্যান রাইটস ভায়োলেশনের সাথে যুক্ত ছিলেন এবং সংশোধনের নামে বাংলাদেশের এন্টায়ার স্ট্রাকচার চেঞ্জ করতে চেয়েছেন এবং র্যাডিক্যাল ফোর্সের সাথে তার যে সক্ষতা বৃদ্ধি পেয়েছিল, সেখানে একটা আন্তর্জাতিক চাপ সৃষ্টি হয়েছিল যে মোহাম্মদ ইউনুসের সদিচ্ছার অভাব রয়েছে কোথাও সন্ত্রাসবাদ দমন করার ক্ষেত্রে এবং মোহাম্মদ ইউনুস এই জামাত ইসলাম এবং অন্যান্য সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোকে যেভাবে মদত দিচ্ছে, তাতে করে দক্ষিণ এশিয়ার এন্টায়ার সিকিউরিটি চ্যালেঞ্জের সামনে এসছে এবং ট্রাম্প ক্ষমতা আসার আগে থেকেই বিভিন্ন সময় বার্তা দিয়েছেন কেন বাংলাদেশ হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে, কেন গণতন্ত্র প্রতিষ্ঠা হচ্ছে না, কেন নির্বাচন হচ্ছে না। সুতরাং এই চাপের জন্য ট্রাম্প যখন তরফে নিষেধাজ্ঞার যে সম্ভাবনা তৈরি হয়েছে এবং মোহাম্মদ ইউনুস তিনি দেশ ছাড়ার পরিকল্পনা মোটামুটি ঠিক করেই ফেলেছেন। মানে এবার বুঝতে পারছেন তাহলে পরে কোন জায়গায় মূলত পরিস্থিতি গিয়েছে। আমি সত্যি মানে খুব অবাক করা জায়গা, মানে এর আগেও পরিস্থিতি মানে তিনি জানেন সবটা। মার্কিন মুলুক থেকে মানে এই জায়গায় যদি নির্দিষ্ট করে কোনো প্রশ্নের জায়গা যদি অ্যারাইজ হয়, তখন তারা তার খোলাসা করতে পারবেন না, সামনাসামনি হতে পারবেন না। তারপরেও তাদের কেন এই কূটনৈতিক চাল বাংলাদেশে? না, এটা খুব সহজ একটা ব্যাপার। দেখবে যে তুমি এমন একটা বাঘের পিঠে চড়ে বসেছো না, যেখান থেকে নামার কোনো উপায় নেই। ফলে থাকলেও তুমি সমস্যায় এবং তুমি নামলেও তোমাকে অনিবার্য একটা পরিণতির মুখে এগোতে হবে। এবং সেই কারণেই সবটা বুঝতে পারছেন মোহাম্মদ ইউনুস। তিনি একজন বড় লবিস্ট এবং যেটা নিয়ে কোনো সন্দেহ নেই যে ট্রাম্প ক্ষমতা আসার পরই ক্লিন্টন ফাউন্ডেশনের পর্দা ফাঁস হবে। এবং পাশাপাশি ক্লিন্টন ফাউন্ডেশনের অর্থ কিভাবে এসেছিল, গ্রামীণ আমেরিকার অর্থ কীভাবে ক্লিন্টন ফাউন্ডেশনে গেছে, মোহাম্মদ ইউনুস কীভাবে তৃতীয় সর্বোচ্চ কন্ট্রিবিউটার হয়েছেন ক্লিন্টন ফাউন্ডেশনের, তার যিনি ব্যবসায়িক বন্ধু অর্থাৎ হিলারি ক্লিন্টন, তার ভূমিকা কী ছিল এবং ট্রাম্প নির্দিষ্টভাবে ইউনুস বুঝতে পারছেন যে এই যাত্রায় তার আর কোনো ছাড় নেই। এবং জানিয়ে রাখার প্রয়োজন রয়েছে যে ছবিটা উঠে আসছে একে একে আরো তোমার থেকে এই ছবিগুলো জানবো। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নদী তিনি টেলিফোন দ্বারে রয়েছেন। দেবাশিস, তাকে স্বাগত জানাবো। সরাসরি তাকে প্রশ্ন। একদম দেবাশিস বাবু, আপনাকে অনেক স্বাগত। যে প্রশ্ন মণিময় করছিল আপনাকে একইভাবে এগোবো। যে তথ্য আমরা পাচ্ছি, 20 তারিখে শপথ নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প এবং 21শে জানুয়ারি নির্দিষ্টভাবে সুইজারল্যান্ডের উদ্দেশ্যে পাড়ি জমাচ্ছেন মোহাম্মদ ইউনুস। সম্মেলনের দোহাই দিয়ে ফিরবেন কিনা সন্দেহ আছে এবং একই সঙ্গে দেবাশিসবাবু তার ছোট কন্যা নির্দিষ্টভাবে তিনিও ইতিমধ্যে অর্থাৎ ডিনা আফরোজ ইউনুস তিনিও 13ই জানুয়ারি দেশ ছেড়েছেন, একটি ইউরোপের কান্ট্রিতে তিনি চলে গেছেন। ফলে সপরিবারে দেশ ছাড়ছেন ইউনুস। ফলে একটা পরিকল্পনা ছাপ পাচ্ছি আমরা। ফলে গোটা বিষয়টা কোন দিকে এগোচ্ছে এবং এই উপদেষ্টা বা তদারকি সরকারের বাকি সদস্যদের কি হতে পারে দেবাশিসবাবু? হ্যাঁ, দেখুন, মোহাম্মদ ইউনুস ক্ষমতা আসার পরে ঘরের বাইরে চাকরি ছিলেন। বিশেষ করে অভ্যন্তরীণ ক্ষেত্রে যে সমস্ত নিয়ম নীতি তিনি চালু করেছিলেন এবং তিনি যেভাবে একের পর হিউম্যান রাইটস ভায়োলেশনের সাথে যুক্ত ছিলেন এবং সংশোধনের নামে বাংলাদেশের এন্টায়ার স্ট্রাকচার চেঞ্জ করতে চেয়েছেন এবং র্যাডিক্যাল ফোর্সের সাথে তার যে সক্ষতা বৃদ্ধি পেয়েছিল, সেখানে একটা আন্তর্জাতিক চাপ সৃষ্টি হয়েছিল যে মোহাম্মদ ইউনুসের সদিচ্ছার অভাব রয়েছে কোথাও সন্ত্রাসবাদ দমন করার ক্ষেত্রে এবং মোহাম্মদ ইউনুস এই জামাত ইসলাম এবং অন্যান্য সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোকে যেভাবে মদত দিচ্ছে, তাতে করে দক্ষিণ এশিয়ার এন্টায়ার সিকিউরিটি চ্যালেঞ্জের সামনে এসছে এবং ট্রাম্প ক্ষমতা আসার আগে থেকেই বিভিন্ন সময় বার্তা দিয়েছেন কেন বাংলাদেশ হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে, কেন গণতন্ত্র প্রতিষ্ঠা হচ্ছে না, কেন নির্বাচন হচ্ছে না। সুতরাং এই চাপের জন্য ট্রাম্প যখন তরফে নিষেধাজ্ঞার যে সম্ভাবনা তৈরি হয়েছে এবং মোহাম্মদ ইউনুস তিনি দেশ ছাড়ার পরিকল্পনা মোটামুটি ঠিক করেই ফেলেছেন। মানে এবার বুঝতে পারছেন তাহলে পরে কোন জায়গায়
মূলত পরিস্থিতি গিয়েছে, আমি সত্যি মানে খুব অবাক করা জায়গা, মানে এর আগেও পরিস্থিতি মানে তিনি জানেন সবটা। মার্কিন মুলুক থেকে মানে এই জায়গায় যদি নির্দিষ্ট করে কোনো প্রশ্নের জায়গা যদি অ্যারাইজ হয়, তখন তারা তার খোলাসা করতে পারবেন না, সামনাসামনি হতে পারবেন না। তারপরেও তাদের কেন এই কূটনৈতিক চাল বাংলাদেশে? না, এটা খুব সহজ একটা ব্যাপার। দেখবে যে তুমি এমন একটা বাঘের পিঠে চড়ে বসেছো না, যেখান থেকে নামার কোনো উপায় নেই। ফলে থাকলেও তুমি সমস্যায়, এবং তুমি নামলেও তোমাকে অনিবার্য একটা পরিণতির মুখে এগোতে হবে। এবং সেই কারণেই সবটা বুঝতে পারছেন মোহাম্মদ ইউনূস। তিনি একজন বড় লবিস্ট, এবং যেটা নিয়ে কোনো সন্দেহ নেই যে ট্রাম্প ক্ষমতা আসার পরই ক্লিন্টন ফাউন্ডেশনের পর্দা ফাঁস হবে। এবং পাশাপাশি ক্লিন্টন ফাউন্ডেশনের অর্থ কিভাবে এসেছিল, গ্রামীণ আমেরিকার অর্থ কিভাবে ক্লিন্টন ফাউন্ডেশনে গেছে, মোহাম্মদ ইউনূস কিভাবে তৃতীয় সর্বোচ্চ কন্ট্রিবিউটর হয়েছেন ক্লিন্টন ফাউন্ডেশনের, তার যিনি ব্যবসায়িক দোস্ত, ব্যবসায়িক বন্ধু অর্থাৎ হিলারি ক্লিন্টন, তার ভূমিকা কী ছিল। এবং নির্দিষ্টভাবে ইউনূস বুঝতে পারছেন যে এই যাত্রায় তার আর কোনো ছাড় নেই। এবং জানিয়ে রাখার প্রয়োজন রয়েছে যে ছবিটা উঠে আসছে একে একে আমি যদি আরো তোমার থেকে এই ছবিগুলো জানবো। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নদী তিনি টেলিফোন দ্বারে রয়েছেন। দেবাশিস, তাকে স্বাগত জানাবো। সত্যি সরাসরি তাকে প্রশ্ন। একদম দেবাশিস বাবু, আপনাকে অনেক স্বাগত। যে প্রশ্ন মণিময় করছিল আপনাকে একইভাবে এগোবো। যে তথ্য আমরা পাচ্ছি, 20 তারিখে শপথ নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প, এবং 21শে জানুয়ারি নির্দিষ্টভাবে সুইজারল্যান্ডের উদ্দেশ্যে পাড়ি জমাচ্ছেন মোহাম্মদ ইউনূস। সম্মেলনের দোহাই দিয়ে ফিরবেন কিনা সন্দেহ আছে। এবং একই সঙ্গে দেবাশিসবাবু তার ছোট কন্যা নির্দিষ্টভাবে তিনিও ইতিমধ্যে, অর্থাৎ ডিনা আফরোজ ইউনূস, তিনিও 13ই জানুয়ারি দেশ ছেড়েছেন। একটি ইউরোপের কান্ট্রিতে তিনি চলে গেছেন। ফলে সপরিবারে দেশ ছাড়ছেন ইউনূস। ফলে একটা পরিকল্পনা ছাপ পাচ্ছি আমরা। ফলে গোটা বিষয়টা কোন দিকে এগোচ্ছে, এবং এই উপদেষ্টা বা তদারকি সরকারের বাকি সদস্যদের কি হতে পারে? দেবাশিসবাবু। হ্যাঁ, দেখুন, মোহাম্মদ ইউনূস ক্ষমতা আসার পরে ঘরের বাইরে চাকরি ছিলেন। বিশেষ করে অভ্যন্তরীণ ক্ষেত্রে যে সমস্ত নিয়ম নীতি তিনি চালু করেছিলেন, এবং তিনি যেভাবে একের পর হিউম্যান রাইটস ভায়োলেশনের সাথে যুক্ত ছিলেন, এবং সংশোধনের নামে বাংলাদেশের এমপিআর স্ট্রাকচার চেঞ্জ করতে পেরেছেন, এবং র্যাডিক্যাল ফোর্সের সাথে তার যে সক্ষতা বৃদ্ধি পেয়েছিল, সেখানে একটা আন্তর্জাতিক চাপ সৃষ্টি হয়েছিল যে